হাতে মাত্র একদিনের ছুটি, আর এদিকে শীত চলে গিয়ে বেশ গরমও পড়ে গেছে। এই একদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি কোথায় যাওয়া যায় ভেবে পাচ্ছেন না? তাহলে চলুন, আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে গেলে পাবেন গ্রাম্য প্রকৃতির কোলে শান্ত স্নিগ্ধতার পরিবেশ, আর তার সাথে থাকবে প্রাচীন ইতিহাসের ছোঁয়া। আবার সেখানেই রয়েছে সুন্দরী ইছামতি নদীর তীরে এক গভীর অরণ্য, আর সেই অরণ্যে রয়েছে নানা রকম বন্যপ্রাণী, যাদের দেখলে আপনাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। আর তার সাথে থাকবে সুন্দরী ইছামতি নদীতে নৌকা বিহার। তাহলে চলুন, আর বেশি দেরি না করে আজকে যাওয়া যাক সেই জায়গায়। আজকে আবার একটা উইকেন্ড, আর আমরা বেরিয়ে পড়েছি একটা উইকেন্ড ডেস্টিনেশনে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। অনন্যাস ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আজকে যাচ্ছি কলকাতার কাছাকাছি জায়গায়। রাস্তায় যেতে যেতে মিও মোড় দেখে দাঁড়িয়ে পড়লাম। আমরা রাস্তায় বেরিয়ে এখন চলে এসেছি মিও মোড়ে। কিছু স্ন্যাক্স আমরা এখান থেকে নিয়ে নেব। আমরা আমাদের পছন্দ মতো কিছু স্ন্যাক্স মিও মোড় থেকে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। আমরা গাড়িতে উঠে স্ন্যাক্স খেতে খেতে নিউ টাউন থেকে রাজারহাট রোড ধরে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। আজকের এই ওয়ান ডে ট্রিপটা আমরা সাডেনলি প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম। রাজারহাট রোড ধরে যাওয়ার সময় রাস্তার দুধারে এরকম প্রচুর জলাজমি অর্থাৎ ভেরি দেখতে পাওয়া যায়। আমরা রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। আজকে আমাদের গন্তব্য বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বা বলা যেতে পারে বিভূতিভূষণ অভয়ারণ্য। নিউ টাউন থেকে বিভূতিভূষণ অভয়ারণ্যের ডিস্টেন্স বাই কার 93 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে 3 ঘন্টা 10 মিনিট মতো। এরপর আমরা রাজারহাট রোড পেরিয়ে হাবড়া রোড ধরে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। সামনে এগোতেই দেখুন রাস্তার দুধারে কি বিশাল বিশাল গাছ, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলতে লাগলো। রাস্তার দুধারের এই পরিবেশ আর সৌন্দর্যটা সত্যি অসাধারণ লাগছিল আমার। এরপর আমরা হাবড়া রোড পেরিয়ে চাঁদপাড়া বনগা রোড ধরে নিলাম। এই রুটে DN5 বাস চলে। আপনারা যারা মনে করছেন বাস ধরে আসতে চান, তারা কিন্তু এই DN5 বাসটা অ্যাভেল করতে পারে। আপনারা যারা ট্রেনে করে আসতে চাইছেন, তারা বনগা স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি করে আপনাদের যেতে হবে মঙ্গলগঞ্জ। সেদিন আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 11:30 বেজে গেছিল। বনগা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2 বেজে গেল। এরপর দুপুরে লাঞ্চ করার জন্য আমরা এখানে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম, কিন্তু চারিদিকে রাস্তায় সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট আমরা দেখতে না পেয়ে আমরা বনগা পেরিয়ে মঙ্গলগঞ্জের দিকে এগিয়ে চলতে লাগলাম। বনগা পেরিয়ে মঙ্গলগঞ্জ যাওয়ার এই রাস্তার দুধারের এই সৌন্দর্যটা আমাকে বেশ মুগ্ধ করছিল। আমি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। বনগা পেরিয়ে মঙ্গলগঞ্জ ঢুকতে না ঢুকতেই চারিদিকের পরিবেশটা একদম বদলে গেল। নিখাত গ্রাম্য পরিবেশ বলতে যা বোঝায় এখানে সেটাই। কি সুন্দর দেখুন, চারিদিকটা দেখতে দেখতে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ এখানে রাস্তার ধারে একটা খাবারের দোকান দেখতে পাওয়ায় আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। রাস্তার ধারে
এই দোতলা বাড়ির একতলায় হচ্ছে খাবারের দোকান। এই খাবারের দোকান থেকে আমরা সেদিন একটা চিকেন থালি অর্ডার করে খেয়ে নিয়েছিলাম। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, এঁচোড় চিংড়ির তরকারি আর চিকেন। বাড়ির পিছনের এই চাষের বাগানের সবজি দিয়েই এখানে প্রতিদিন রান্না করা হয়। ফ্রেশ সবজি দিয়ে লাঞ্চ করার পর আমরা আবার গাড়িতে উঠে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। সামনের দিকে এগোতেই আবার একটা রাস্তার ধারে সুন্দর জায়গা দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো এখন আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি এসে গেছি। তার আগেই একটা খুব সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি রাস্তায়। দেখুন আমার পাশে কি সুন্দর নদীটা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এই নদীর পাড়ে দাঁড়িয়ে সত্যি এই জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। মাঝে মাঝেই কিচিরমিচির পাখির ডাক কানে আসছিল। চারিদিকের এই গ্রাম্য পরিবেশটা সত্যি ভীষণই সুন্দর। এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ এত সুন্দর একটা পরিবেশে সুন্দর ভিউ উপভোগ করলাম। তো এখন আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যের পথে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, পারমাদান ফরেস্ট। এরপর আবার আমরা গাড়িতে উঠে এগিয়ে চললাম বিভূতিভূষণ অভয়ারণ্যর দিকে। অভয়ারণ্য যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এই বিভূতিভূষণ অভয়ারণ্য যাওয়ার রাস্তাতে পড়ল নীলকুঠি। আমরা এই নীলকুঠি দেখে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো আমরা প্রথমেই চলে এসেছি নীল সাহেবদের নীলকুঠিতে। দেখতেই পাচ্ছেন আমার পেছনেই রয়েছে নীলকুঠি। তো এটা দেখে এরপরে আমরা যাব পারমাদান ফরেস্ট, যেটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। এই নীলকুঠির একটা প্রাচীন ইতিহাস আছে। এই কুঠিটি মহারাজা মঙ্গলচন্দ্র নির্মাণ করেছিলেন, কিন্তু ব্রিটিশ শাসনকালে এই কুঠি নীলকুঠিতে পরিবর্তিত হয়। এখান থেকে ব্রিটিশ শাসকরা চাষিদের বাধ্য করত নীল চাষ করার জন্য এবং চাষিদের ওপর নির্মম অত্যাচারও চালাতো। প্রাচীন ইতিহাসের জলজ্যান্ত নির্মাণ এই কুঠিটি এখন সুরক্ষার অভাবে ভগ্নপ্রায়। নীলকুঠি দেখে নীলকুঠির সামনের মাঠে আমাদের গাড়িটা পার্কিং করে আমরা চলে এলাম নদীর পাড়ে। নদীর পাড়ের পাশেই অনেকটা জায়গা জুড়ে একটা পার্ক মতো করে দেওয়া আছে। আপনারা এখানে এলে এই পার্কে বসেও কিছুটা সময় অতিবাহিত করে নিতে পারবেন। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন পারমাদান ফরেস্ট, বিভূতিভূষণ অভয়ারণ্য। দেখতেই পাচ্ছেন আমার পাশেই রয়েছে ইছামতি নদী আর ওই পাশে রয়েছে অভয়ারণ্য। আমার এখানে দাদা নৌকা নিয়ে আসছে, নৌকা করে আমরা এখন অভয়ারণ্যের ওখানে যাব। আমরা যখন নদীর পাড়ে এসে পৌঁছালাম তখন প্রায় দুপুর 3টে বাজে। মাঝি ভাই নৌকা নিয়ে চলে এলো আমাদের নদী পার করে দেওয়ার জন্য, কারণ নদীর ওপারেই রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। নৌকা পারাপারের জন্য এখানে জনপ্রতি 10 টাকা করে এনারা নিয়ে থাকেন। এখন যেহেতু গ্রীষ্মকাল, মার্চ মাস, তাই জন্য এখন পর্যটকের সংখ্যা কম। শীতকালীন সময় এই জায়গায় প্রচুর পর্যটক আসে ঘোরার জন্য। শীতকালে পিকনিক করতেও এই জায়গায় প্রচুর পরিমাণে লোক আসে। ইছামতি নদীর তীরে এই বিভূতিভূষণ অভয়ারণ্য। আমরা এখন নদী পেরিয়ে অভয়ারণ্যের দিকে যাব। এরপর আমরা নৌকা করে নদীর ওপার থেকে এপারের দিকে চলে এলাম। এখন নদীর এপার থেকে ওপারটা কেমন দেখতে লাগে সেই ভিউটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি এই জায়গাটা এতটাই অপূর্ব সুন্দর। কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে, এখানে না এলে আমি জানতেই পারতাম না। নদী পেরিয়ে এপারে আসতেই চোখে পড়ল বিভূতিভূষণ অভয়ারণ্য টিকিট ঘর। টিকিটের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। এখানে সকাল 9টা থেকে 3টে অবধি এই অভয়ারণ্য খোলা থাকে।
অভয়ারণ্য ঘোরার আগে আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। আমরা এখন নৌকা করে পার হয়ে এপারে চলে এসেছি। এই বিভূতিভূষণ অভয়ারণ্যের এখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাই কিরকম অভয়ারণ্যটা। এই অভয়ারণ্যের কাছাকাছি কিছু হোটেল এবং রিসর্ট আছে, যার ডিটেলস আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করে দেব। চারিদিকে কিন্তু এখানে ঘন জঙ্গল দেখতেই পাচ্ছেন। এখানে সুন্দরভাবে আটকানো রয়েছে তারজালি দিয়ে। আমরা হেঁটে হেঁটে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই জঙ্গলটা কিন্তু বেশ গভীর, অনেক বাঁশঝাড়ও রয়েছে। এই জঙ্গলটা পুরো ঘুরে ঘুরে দেখতে হলে আপনাকে এই তারজালির বাইরে থেকেই ঘুরে ঘুরে দেখতে হবে। মানুষজনের হাত থেকে সুরক্ষার জন্য বন্য প্রাণীদের এই তারজালির ভেতরে রাখা রয়েছে। এখানে প্রচুর হরিণ এবং অন্যান্য বন্য প্রাণীরাও রয়েছে। এই জঙ্গলের আনাচে কানাচে অনেক প্রজাপতিও দেখতে পাবেন। একটু এগোতেই দেখলাম নদীতে হাঁস চড়ে বেড়াচ্ছে। এই জঙ্গলে কিন্তু চারিদিকে প্রচুর বাঁদরও রয়েছে। এখানে দেখুন গাছের ওপর একসাথে এক ঝাঁক বাঁদর বসে রয়েছে। তো আপনারা যারা হাতে কিছু জিনিসপত্র ক্যারি করছেন, এই বাঁদরের জন্য একটু সাবধানে ক্যারি করবেন। জঙ্গলের রাস্তা ধরে কিছুটা এগোতেই তারজালির ভিতরে যেই চোখ পড়লো, দেখলাম একটি হরিণ মনের সুখে গাছের পাতা খাচ্ছে। হরিণের এই পাতা খাওয়ার দৃশ্য দেখে আমরাও চটপট হরিণটিকে ক্যামেরাবন্দি করে নিলাম। এই জঙ্গলে কিন্তু প্রচুর হরিণ আছে, দেখলেন তো? আপনাদের এতক্ষণ দেখালাম। তো যখন তখন হরিণ চলে আসছে আর আমরা ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছি। মানে অসম্ভব সুন্দর লাগছে। এই জঙ্গলটা টোটাল 4 কিলোমিটার। আপনাকে হেঁটে ঘুরে দেখতে হবে। এখানে কিন্তু কোনো রকম গাড়ির ব্যবস্থা নেই ঘুরে দেখার জন্য। তো যারা একটু বয়স্ক মানুষ আসবেন, তারা একটু বুঝে আসবেন। হয়তো পুরোটা ঘুরে দেখতে পারবেন না, কিন্তু যেটুকু দেখতে পারবেন অবশ্যই দেখবেন। এত সুন্দর গভীর অরণ্য, ভীষণ ভালো লাগবে আপনাদের। সেদিন জঙ্গলে প্রায় অনেকটা রাস্তায় আমরা ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে পুরো জঙ্গল আমাদের ঘুরে আর দেখা হয়নি। জঙ্গলটা ঘুরে ঘুরে দেখছি, মানে অসম্ভব সুন্দর লাগছে। এত ঘন জঙ্গল আর এত সুন্দর, মানে ভীষণই সুন্দর। আপনারা এলে দেখতে পারবেন, মানে ভীষণ ভালো লাগবে আপনাদের। এখন তো তাও প্রায় বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে। আমরা আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেছে আজকে। তো অপূর্ব একদম, আমার একদম মন ভরে গেছে দেখে জঙ্গলটা। সত্যি এই জঙ্গলটা এক কথায় আমার কাছে অপূর্ব, অসাধারণ লেগেছে। বিকেল 4টে বেজে যাওয়ায় তখন প্রায় সূর্যাস্ত হব। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। তো এখন জঙ্গল আমাদের ঘোরা কমপ্লিট। এরপর আমরা যাব এখান থেকে নৌকা বিহার করতে। দারুণ এক্সাইটেড লাগছে। তো চলুন আপনাদের দেখাই যে নৌকা বিহারটা আমাদের কেমন হচ্ছে এখন। বিকেল 4টের পর এই জঙ্গলে আর কোনো দর্শনার্থীদের থাকতে দেওয়া হয় না। আমরা বিভূতিভূষণ অভয়ারণ্যকে বিদায় জানিয়ে চলে এলাম নৌকা বিহার করতে। তো ফাইনালি আমরা এখন নৌকা বিহারে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার চারিদিকে জঙ্গল আর মাঝখানে এই নদী। মানে অসম্ভব ভালো লাগছে আজকের এই দিনটা। চারিদিকে পরিবেশটা এত সুন্দর ছিল, আর এই জঙ্গল দেখতে দেখতে নৌকা বিহার করতে করতে আমার মনটা যেন বারবার কোথায় হারিয়ে যাচ্ছিল। পরন্ত বিকেলে সত্যি সেদিন নৌকা বিহারটা অসম্ভব সুন্দর লাগছিল আমার।
এখানে 1 ঘন্টা বা আধ ঘন্টার জন্য নৌকা বিহার করানো হয়। 1 ঘন্টার জন্য জনপ্রতি 100 টাকা এবং আধ ঘন্টার জন্য জনপ্রতি 60 টাকা করে নেওয়া হয়। এরপর নৌকা বিহার করা হয়ে গেলে আমরা যথারীতি নদীর এপারের দিকে চলে এলাম। তো সারাদিন আমরা খুব সুন্দরভাবে এই ফরেস্টটা ঘুরলাম, এই নৌকা বিহার করলাম, আপনাদেরকে দেখালাম। আমরা এটি ভীষণ এনজয় করেছি সারাদিন। তো আমি চাই আপনারাও এখানে আসুন, একদিনের ট্যুর, ভীষণ ভালো লাগবে আপনাদের। তো আজকে এই জায়গা থেকে আমাদের বিদায় জানাবার পালা। এরপর আমরা গাড়িতে উঠে এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে। ফেরার পথে সেদিন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছিল। মঙ্গলগঞ্জ থেকে আমরা বেরিয়ে ভায়া ন্যাশনাল হাইওয়ে ধরে পৌঁছে গেলাম চাকদা। তারপর সেখান থেকে বারাসাত হয়ে কলকাতা এয়ারপোর্ট হয়ে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তো বন্ধুরা, আমার এই ওয়ান ডে শর্ট ট্রিপের ট্যুর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।